মালয়েশিয়া দিয়ে প্রধানমন্ত্রীর বিদেশ সফর শুরু কাল। দুটি সমঝোতা ছাড়াও শ্রম বাজারে নজর। কুয়ালালামপুর থেকে যাবেন চীনে। দুটি চুক্তি সহ গুরুত্ব পাবে তিস্তা ইস্যু। মালয়েশিয়ার বিভিন্ন সেক্টরে নতুন বাংলাদেশি কর্মী নিয়োগের অনুরোধ কমিটিতে দক্ষতা উন্নয়নের বিষয়টি গুরুত্বের সাথে আমরা তুলে ধরব। প্রধানমন্ত্রীর সাথে চীনের মাননীয় প্রধানমন্ত্রী এবং চীনের মহামান্য রাষ্ট্রপতির সাথে দুটি দ্বিপাক্ষিক বৈঠক হবে। তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আলোচনা হবে। সফর ঘিরে নেতিবাচক পরিস্থিতি তৈরির চেষ্টা দেখছে সরকার। জাতীয় স্বার্থ, ভারসাম্য এই পররাষ্ট্রনীতির ভিত্তি। দীর্ঘমেয়াদী সম্পর্কে জোর মার্কিন রাষ্ট্রদূতের। Could never go wrong in the long run in betting on the United States. We will go on the basis of our national interest. আমাদেরকে তো কে কখন যাইতে হবে তো ওরা আমাদেরকে nobody will dictate. এই সম্পর্কে কেন্দ্র করে কেন জানি আমার মনে হচ্ছে দেশের অভ্যন্তরে এক ধরনের নেতিবাচক পরিবেশ পরিস্থিতি তৈরি করার প্রচেষ্টা চলছে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দেশে তৈরি হবে মেসি, রোনালদো, এমবাপ্পের মতো খেলোয়াড়। আশা প্রধানমন্ত্রীর। শিওর বিকাশে কাজ করছে সরকার। পড়ালেখার সঙ্গে খেলাধুলা ও সংস্কৃতি চর্চা তাগিদ। সোমবার তালে তালে জয় ফেরার উচ্ছ্বাস ব্রাজিলের। কুনিয়া ভিনিসিয়াস নৈপুণ্যে হাইতিকে হারালো ৩-০ গোলে। রাতে আলাদা ম্যাচে লড়বে নেদারল্যান্ডস ও জার্মানি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দল নয়, মাফিয়া গোষ্ঠী। প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক থাকার নির্দেশনা। বেনজিরকে আমিরাত থেকে দ্রুত ফেরানোর আশা স্বরাষ্ট্রমন্ত্রীর। জুলাই সনদ নিয়ে ওয়াদা রাখেনি বিএনপি। অভিযোগ জামায়াত আমিরের। ভুল সংশোধন করে জনগণের কাতারে আসার আহ্বান। সংসদে ফয়সালা না হলে বিপ্লবের হুঁশিয়ারি। এবং হামা উপসর্গে প্রাণ গেল আরো 7 শিশুর। বিশেষ ক্যাম্পেইনের 1 মাস পরও অনেকের টিকার আওতায় না আসায় বাড়ছে সংখ্যা। র্যাপিড রেসপন্স টিম গঠনের পরামর্শ। মালয়েশিয়া দিয়ে শুরু হচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমানের বিদেশ সফর। সেখান থেকে যাবেন চীন। কাল দেশ ছাড়বেন সরকার প্রধান। কুয়ালালামপুরে দুটি সমঝোতা সহ শ্রমবাজার নিয়ে হবে আলোচনা। এদিকে বেইজিংয়ে দুটি চুক্তি ও 13টি সমঝোতা সইয়ের আশা করছে ঢাকা। তিস্তা মহাপরিকল্পনা সহ নদী ব্যবস্থাপনা প্রকল্পগুলো নিয়েও হবে আলোচনা। ভূ রাজনীতির সব সমীকরণ উল্টে দিয়ে রোববার মালয়েশিয়া দিয়ে বিদেশ সফর শুরু করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুদিনের সফরে 22 জুন মালয়েশিয়ার পুত্রজায়ায় দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী। আলোচনায় জনশক্তি রফতানি ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের পাশাপাশি একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বিষয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে সফরের বিস্তারিত জানান পররাষ্ট্র সচিব। বলেন, আসিয়ানে বাংলাদেশের সদস্যপদ পেতে মালয়েশিয়ার সমর্থনের ব্যাপারে অনুরোধ জানাবে ঢাকা। 21 জুন 2026 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী মালয়েশিয়ায় আনুষ্ঠানিক অভ্যর্থনার মাধ্যমে স্বাগত হবেন। পরদিন 22 জুন পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী ও মালয়েশিয়ার মাননীয় প্রধানমন্ত্রীর মধ্যে একটি একান্ত বৈঠক অনুষ্ঠিত হবে। এর পরপরই উভয় দেশের সরকার প্রধানের নেতৃত্বে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। মালয়েশিয়ার বিভিন্ন সেক্টরে নতুন বাংলাদেশি কর্মী নিয়োগের অনুরোধ, অধিক সংখ্যক পেশাজীবী নিয়োগ এবং বাংলাদেশি কমিটিতে দক্ষতা উন্নয়নের বিষয়টি গুরুত্বের সাথে আমরা তুলে ধরব। দেশটি থেকেই চীন সফর শুরু করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চীনের দালিয়ান ও বেইজিংয়ের 2 ধাপে রাষ্ট্রীয় সফরে 2টি চুক্তি ও 13টি সমঝোতা স্মারক সহ 17টি সম্মতিপত্র সই হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পরে চীন সফরের সূচি জানানো হয় ব্রিফিংয়ে। 25 জুন চীনের প্রধানমন্ত্রী এবং 22 জুন রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সঙ্গে পৃথক দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চীনের সঙ্গে এসব চুক্তি ও সমঝোতা স্মারকের মধ্যে বিশেষ গুরুত্ব পাচ্ছে অবকাঠামো উন্নয়ন, বিনিয়োগ সহযোগিতা এবং নদী ব্যবস্থাপনা খাত।
বিশেষ করে তিস্তা মহাপরিকল্পনা সহ বাংলাদেশের নদী ব্যবস্থাপনা প্রকল্পগুলো নিয়ে ভবিষ্যৎ সহযোগিতার কাঠামো গঠনের বিষয়টি আলোচনায় থাকবে। মাননীয় প্রধানমন্ত্রী 22 জুন বিকালে কুয়ালালামপুর থেকে দালিয়ানের উদ্দেশ্যে যাত্রা করে সন্ধ্যায় দালিয়ানে পৌঁছালেন। 26 তারিখে বেইজিংয়ে সরকারি সফরের আমন্ত্রণ জানিয়েছেন। সফরকালে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে চীনের মাননীয় প্রধানমন্ত্রী এবং চীনের মহামান্য রাষ্ট্রপতির সাথে দ্বিপাক্ষিক বৈঠক হবে। তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আলোচনা হবে। ফিজিবিলিটি স্টাডিটা আমরা রিভিজিট করছি এগুলো, এবং ফিজিবিলিটি রিভিজিট করার পর আবার যেটা বললাম রিজার্ভার, ড্যামের সাইজ এগুলো আসবে, তারপর সমস্ত আলোচনা হবে। তার এটা এমইউ, 2টো চুক্তি, একটা অ্যাকশন প্ল্যান, একটা প্রোটোকল। এছাড়া চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এর প্রস্তাবিত বিভিন্ন গ্লোবাল ইনিশিয়েটিভকে বাংলাদেশ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে জানিয়ে পররাষ্ট্র সচিব বলেন, এগুলোর সঙ্গে সম্পৃক্ততার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে সফর পরবর্তী মূল্যায়নের ভিত্তিতে। দুই দেশের মধ্যে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত করবে বলে আমরা আশা করি। এই সফরের মাধ্যমে ভাতৃপ্রতিম দেশ মালয়েশিয়া ও চীনের সাথে বাংলাদেশের বিদ্যমান সম্পর্ক আরো গভীর এবং বিস্তৃত হবে বলে আমরা আশা করছি। চীনের দালিয়ানে 23 জুন গ্লোবাল ইকোনমিক ফোরামের অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এ সময় সাইডলাইনে বিশ্বের কয়েকজন নেতার সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে যুক্তরাষ্ট্রের উপর বাজি ধরলে দীর্ঘমেয়াদে ভুলের শঙ্কা নেই। পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর ফুটবল প্রসঙ্গ টেনে এমন মন্তব্য করেছেন মার্কিন রাষ্ট্রদূত। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা জানান, কারো ওপর নির্ভরতা নয়, জাতীয় স্বার্থ আর ভারসাম্যের ভিত্তিতে পরিচালিত হচ্ছে বাংলাদেশের পররাষ্ট্রনীতি। এদিকে সরকার প্রধানের বিদেশ সফর ঘিরে নেতিবাচক পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে বলেও মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা। শনিবার সাপ্তাহিক ছুটির দিন হলেও চীন সফরের আগে দুপুর থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একের পর এক গুরুত্বপূর্ণ কূটনৈতিক বৈঠকে বসেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান ও সুইডেনের রাষ্ট্রদূতদের সঙ্গে আলাদা দ্বিপাক্ষিক আলোচনায় উঠে আসে বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা। বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সাম্প্রতিক ফুটবল বিশ্বকাপ প্রসঙ্গ টেনে মার্কিন রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্রের উপর বাজি ধরলে দীর্ঘমেয়াদে ভুলের শঙ্কা থাকে না। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এবং জনগণকে যুক্তরাষ্ট্রকে সমর্থনের আহ্বান জানান তিনি। So I was here to encourage the foreign minister and all Bangladeshis to support the United States in the World Cup going forward, because you can never go wrong in the long run in betting on the United States. এমন মন্তব্যকে ব্যক্তিগত উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি জাতীয় স্বার্থ ও ভারসাম্যপূর্ণ সম্পর্কের ভিত্তিতে পরিচালিত হচ্ছে। জানান, বিদেশে পাচার হওয়া অর্থ ফেরানোই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। কে কখন যাইতে হবে তো ওরা আমাদেরকে নোবডি উইল ডিকটেট, বিকজ আমরা তো কোনো আপনার লেজুর ভিত্তিক বা ইলিজিটিমেট গভর্নমেন্ট না। এদিকে রাজধানীর রমনায় এক আয়োজনে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর ঘিরে নেতিবাচক ও উস্কানিমূলক পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে। এই সফরকে কেন্দ্র করে কেন জানি আমার মনে হচ্ছে দেশের অভ্যন্তরে বিভিন্ন ধরনের উস্কানি এবং এক ধরনের নেতিবাচক পরিস্থিতি তৈরি করার প্রচেষ্টা চলছে। সব চক্রান্ত মোকাবেলা করে বিএনপি সরকার জাতীয় স্বার্থ রক্ষায় শক্তিশালী পররাষ্ট্রনীতি তৈরি করবে বলেও আশা রিজভীর। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। এসব বিষয় নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী শাতিলা শারমিন। যাচ্ছি তার কাছে। শাতিলা, আমরা রিপোর্ট দেখলাম, আপনার রিপোর্টটিও দেখলাম, সেক্ষেত্রে আমরা যদি একটু প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর নিয়ে আলোচনায় আসি। আচ্ছা, সেটি হচ্ছে যে আমরা বেশ কিছুদিন ধরে প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে আসলে গণমাধ্যমে সংবাদ পাচ্ছি, আমরা করছি, আমার সহকর্মীরা করছেন। তো সবকিছু মিলে প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে আমরা জানি যে পররাষ্ট্র মন্ত্রণালয় একটি আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে, প্রতিবারই করে। সেই ধারাবাহিকতায় আজকেও সেই কার্টেন রেজারটা ছিল এবং সেই কার্টেন রেজারে আসলে উঠে এসেছে যে এই যে দুইটি দেশ কেন গুরুত্বপূর্ণ, কেন প্রথমবারের মতো তিনি এই দুই দেশে যাচ্ছেন, এবং সবচেয়ে বড় কথা যে কারা কারা তার প্রতিনিধি দলের সঙ্গে থাকছেন, কি জন্য থাকছেন, এই গুরুত্বপূর্ণ বিষয়
বিষয়গুলো আসলে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম আমাদেরকে সকালে জানিয়েছেন। তো এখানে যখন হচ্ছে যে এই ব্রিফটা হয়েছে, এই ব্রিফের কিছু চুম্বক অংশ আপনাকে আমি দেখাতে চাই। সেটি হচ্ছে এই মালয়েশিয়া যে যাত্রা, এটি প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর। এইটা কিন্তু প্রথম ভূরাজনীতিক পুরো হিসেবটা পাল্টে দিয়েছেন তিনি এখানে। কারণ আমরা দেখেছি বাংলাদেশের সরকার প্রধান যারা থাকেন তারা, আমরা দেখেছি ভারতে প্রথম বিদেশ সফর করতে, আমরা বেগম খালেদা জিয়া যখন 2 বার আসলে প্রধানমন্ত্রী ছিলেন তিনি বিদেশ সফর করেছেন সৌদি আরবে। তো এইসব যে দেশগুলো, এই দেশগুলোর নির্দিষ্ট কিছু দেশ রয়েছে যে প্রতিবেশী দেশগুলো অথবা হচ্ছে মুসলিম যে বন্ধু রাষ্ট্র, সেখান থেকে আসলে সফরটা শুরু করা। তিনি এবার যেটি শুরু করলেন সেটি হচ্ছে, সরকারের বক্তব্য হচ্ছে মালয়েশিয়া থেকে। কেন মালয়েশিয়া থেকে? এর কিছু যুক্তি রয়েছে। যুক্তির জায়গাটা হচ্ছে মালয়েশিয়া প্রথম মুসলিম দেশ হিসেবে বাংলাদেশের স্বাধীনতার বাংলাদেশকে সমর্থন দিয়েছিল। সেই জায়গা থেকে মালয়েশিয়া একটি গুরুত্বপূর্ণ বন্ধু রাষ্ট্র এবং সর্বোপরি যে বাজারটি আসলে রয়েছে, মধ্যপ্রাচ্য আমাদের জনশক্তি রপ্তানির সবচেয়ে বড় বাজার, সেই জায়গায় মালয়েশিয়া কিন্তু দ্বিতীয় বৃহত্তম বাজার। কারণ ওখানে আমরা জানি ওখানে লাখ লাখ শ্রমজীবী কাজ করছেন, এছাড়া অন্যান্য পেশাজীবীরাও আছেন। তো তাদের বৈধতার একটা প্রশ্ন, নতুন করে জনশক্তি রপ্তানি যে এখন সংকট, সেটি কি দূর হওয়ার সম্ভাবনা আছে? দূর করার একটি প্রচেষ্টা, কারণ বিকল্প বাজার তৈরির প্রচেষ্টা, মধ্যপ্রাচ্যের উপর নির্ভরতাটা কমিয়ে নিয়ে আসার চেষ্টা। আর চীন সফরটি প্রথম দেশ হিসেবে সফর হচ্ছে না, কিন্তু চীনের প্রথম সফর কিন্তু প্রধানমন্ত্রী, এটা তারেক রহমানের এই নতুন সরকারের 5 দিনের এই সফরে কিন্তু আমরা বিশাল একটি প্রত্যাশার জায়গা দেখছি। কারণ আমরা 17টি যে ইনস্ট্রুমেন্ট দেখছি আছে কূটনীতির ভাষা, সেই জায়গা থেকে 2টি চুক্তি, 13টি সমঝোতা স্মারক এবং 2টি নোট অফ এগ্রিমেন্টের কথা আসলে বলছে সরকার। সেটা যদি এই যে যেগুলো স্বাক্ষর হচ্ছে এগুলোর মূল টপিকগুলো কি? আচ্ছা, মূল টপিকটা হচ্ছে আসলে জনগণের প্রত্যাশার যে জায়গাগুলো। চীনের বড় একটি বিনিয়োগের সম্ভাবনা রয়েছে, এখনই বাংলাদেশে চীনের অনেক বিনিয়োগ রয়েছে, কিন্তু এই বিনিয়োগ পর্যাপ্ত, আরো বিনিয়োগ বাড়ানো। আমরা জানি যে একনেকে সম্প্রতি মঙ্গলবার একটি প্রকল্প পাশ হয়েছে আনোয়ারাতে, চট্টগ্রামে, সেখানে চীনের জন্য একটি বিশেষায়িত অঞ্চল তৈরির কথা বলা হয়েছে। সব মিলিয়ে একটি বড় বিনিয়োগের প্রত্যাশা করছে এবং বাংলাদেশের কিন্তু বৈদেশিক ঋণ দরকার। আমরা এই বাজেটটা থেকে জানি বাজেটের উপর কিন্তু কোনো ধরনের ঋণ চীন সরকার দেয় না, তাদের আইনগতভাবে এটা তারা দেন না, কিন্তু তারা প্রকল্পে ঋণ দেন। সেই সহযোগিতার ব্যাপারটি আছে। অবকাঠামো, যেটি তিস্তা মহাপরিকল্পনা অথবা পদ্মা ব্যারেজ যেটি সরকার করতে যাচ্ছে, সর্বোপরি নদী ব্যবস্থাপনা, 54টি যে অভিন্ন নদী রয়েছে আমাদের পার্শ্ববর্তী দেশের সঙ্গে, সেই নদীগুলোর ব্যবস্থাপনার যে অবকাঠামো যে প্রকল্প, সেই প্রকল্পে চীনের সহযোগিতা এবং অর্থায়ন, এই 2টা বিষয় আসলে আলোচনায় থাকবে বলে আমাদের পররাষ্ট্র সচিব জানিয়েছেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, খুব ছোট করে বলছি, বিষয়টি অনেক বিস্তৃত, সেটি হচ্ছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং হচ্ছে গ্লোবাল কিছু ইনিশিয়েটিভ নিয়েছে। আমরা জানি যে এটা 4 ধরনের আছে। তো এই সব ইনিশিয়েটিভ আমি আপনাকে বিস্তারিত বলছি না। এই জায়গায় চীন বরাবরই আহ্বান জানিয়েছে বাংলাদেশকে অংশগ্রহণের। সেই জায়গায় বাংলাদেশ বলছে যে হ্যাঁ, তারা এটি বিবেচনায় রাখছে। এর পরের গুরুত্বপূর্ণ আমি যে আরেকটি রিপোর্ট করেছি সেটি হচ্ছে বেশ আমার কাছে মজার লেগেছে, কারণ কথাটাই হয়েছিল ফুটবল বিশ্বকাপ নিয়ে। আমরা প্রশ্ন করেছিলাম যে মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশে যিনি কর্মরত আছেন তাকে প্রশ্ন করেছিলাম, তুমি পররাষ্ট্রমন্ত্রীর সাথে আজকে দেখা করলে, আসলে কি বললেন পররাষ্ট্রমন্ত্রী কিংবা আলোচনাটা কি হলো? উত্তরটা তিনি দিয়েছেন খুব মজার করে, সেটি হচ্ছে উনি একদমই কূটনৈতিক আলোচনায় যাননি, উনি বিশ্বকাপের ফুটবল বিশ্বকাপের প্রসঙ্গ তুলেছেন এবং তুলে উনি খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন। তিনি বলেছেন যে বিশ্বকাপে আমরা চাই বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এবং বাংলাদেশের জনগণ যাতে যুক্তরাষ্ট্রকে সাপোর্ট করে, এবং সেই জায়গায় তিনি যে শব্দগুলো ব্যবহার করেছেন সেটি হচ্ছে যুক্তরাষ্ট্রের উপর বাজি ধরলে দীর্ঘমেয়াদে ভুলের কোনো শঙ্কা নেই। এই যে মানে বাক্যটি তিনি বলেছেন, এটি কি বিশ্বকাপ নাকি এটি কূটনীতি, এটি কিন্তু 2 ধরনের তৈরি করে। এবং আমাদের যে উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির, তিনি কিন্তু একটি পাল্টা মন্তব্যও করেছেন। তিনি বলেছেন বাংলাদেশ কিন্তু এখন আর কোনো দেশের প্রতি নির্দিষ্টভাবে নির্ভরশীল নয়,
জাতীয় স্বার্থ এবং ভারসাম্য রেখে বাংলাদেশের পররাষ্ট্রনীতি চলছে। আমরা রিজভির একটি মন্তব্য শুনেছি যে সরকার প্রধানের যে সফর তাকে ঘিরে অনেক নেতিবাচক আলোচনাও চলছে মাঠে, সেই শঙ্কাও তিনি প্রকাশ করেছেন। তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আসলে দীর্ঘদিন ধরে চীনের অর্থায়ন এবং সহযোগিতার কথাটি চলে আসছে। সেই জায়গা থেকে আমার সহকর্মী একটি রিপোর্ট করেছেন, সেই রিপোর্টটি আগে দেখে আসি। উত্তরের কোটি মানুষের অর্থনীতি, কৃষি ও অস্তিত্বের সঙ্গে জড়িয়ে আছে তিস্তা। বছরের পর বছর ভাঙন, আকস্মিক বন্যা ও শুষ্ক মৌসুমের তীব্র পানি সংকট মোকাবিলা করেও তিস্তা পাড়ের মানুষ এই নদীকে ঘিরেই বাঁচার স্বপ্ন দেখেন। আর সেই স্বপ্নের কেন্দ্রবিন্দুতে রয়েছে বহু প্রতীক্ষিত তিস্তা মহাপরিকল্পনা। তিস্তা মহাপরিকল্পনা হবে তখন আমার এই তিস্তা নদীতে আপনার অগাধ পরিমাণ পানি থাকবে, দুই পাশে মনে করে মিল, কলকারখানা, ইন্ডাস্ট্রিজ তৈরি হবে। আমাদের তিস্তা পাড়ের যে দুই পাশের লোকজনের বসত বাড়ি আছে, এগুলো জমি যেগুলো গেছে সেগুলো হয়তো ফিরে পাবে এবং নদীর পানি যে পানিটা থাকা দরকার সে পানিটা থাকবে। তিস্তা অববাহিকার দুই পারের যে কৃষক আছে তারা লাভবান হবে, বেনিফিটেড হবে, সেই সঙ্গে দেশের উৎপাদন বৃদ্ধি হবে এবং দেশের জাতীয় উৎপাদনে খাদ্যশস্য প্রভাব ফেলবে। 17 জুন জাতীয় সংসদে প্রধানমন্ত্রী জানান, তিস্তা মহাপরিকল্পনার সমীক্ষার কাজ সম্পন্ন হয়েছে। প্রকল্পে রয়েছে তীর সংরক্ষণ ও খনন, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, সড়ক, গ্রোয়েন ও স্পান নির্মাণ সহ ভূমি পুনরুদ্ধার ও উন্নয়ন। শুরু থেকেই প্রকল্পটিতে বিনিয়োগের আগ্রহ দেখিয়ে আসছে চীন। তাই প্রধানমন্ত্রীর চীন সফর তিস্তা মহাপরিকল্পনার ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন অধিকার কর্মীরা। এই প্রকল্পে আমাদের উন্নয়ন সহযোগী যত দেশ আছে নানা পাটে তারা থাকতে পারে, কিন্তু কারিগরি পাটে যারা সমীক্ষা করেছে তাদের কাছে এই কাজটি দেওয়া জরুরি। এদিকে শুক্রবার তিস্তা নদী পরিদর্শনে এসে পানি সম্পদ মন্ত্রী স্পষ্ট বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিএনপি সরকার বদ্ধপরিকর। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। আসলে রিপোর্টটিতে যেমন দেখছিলাম সেটা একটু মোটা দাগে আপনাদেরকে দেখাতে চাই। সেটা হচ্ছে যে এই যে তিস্তা মহাপরিকল্পনার হলে আসলে যে লাখ লাখ মানুষ তিস্তা অববাহিকায় দিন দিন আসলে তারা লড়াই করে চলেছেন খরা, বন্যা এবং ভাঙনের সঙ্গে, তারা প্রত্যাশা করছেন যে এই মহাপরিকল্পনা যদি বাস্তবায়ন হয় তাহলে তাদের যে দীর্ঘদিনের যে লড়াই, সেই লড়াইটা আসলে শেষ হয়ে যাবে। আসলে এইখানে অনেক কথা বলা যায়, কিন্তু মোটা করে যেটি বলতে হয় সেটি হচ্ছে যে সরকারের এই উদ্যোগে যদি চীন সহযোগিতা করে, যে সহযোগিতার আশ্বাস চীন দিয়ে আসছে, সেটি যদি বাস্তবায়িত হয়, এটাও একটি দীর্ঘ প্রক্রিয়া। কিন্তু এই দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে যদি এই পরিকল্পনাটা বাস্তবায়িত হয়, তিস্তা পাড়ের লাখো লাখো মানুষ আসলে উপকৃত হবেন। শাহিদুল, অসংখ্য ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। প্রধানমন্ত্রী বিদেশ সফর, মালয়েশিয়া এবং চীনে তার সফরে বিস্তারিত, একই সাথে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের প্রধান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যে বৈঠক, এসবের বিস্তারিত নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী শাতিলা শারমিন। দেশে তৈরি হবে মেসি, রোনালদো, এমবাপ্পের মতো খেলোয়াড়, এমন আশা প্রধানমন্ত্রী তারেক রহমানের। আর্মি স্টেডিয়ামে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি আরও বলেছেন, শক্তিশালী বাংলাদেশ নির্মাণে শিশুর বিকাশে কাজ করছে সরকার। এ সময় ক্ষুদে শিক্ষার্থীদের পড়াশোনার সঙ্গে খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় যুক্ত হওয়ার তাগিদ দিয়েছেন সরকার প্রধান। আমাদের কমেন্ট্রি বক্স ঠিক যে জায়গায়, সেখানে রয়েছে আর্য ছেলেটি। ফুটবল বিশ্বকাপে মেতেছে সারা দেশ। ভিনদেশি ফুটবলারদের নিয়ে উচ্ছ্বাস যখন তুঙ্গে, তখন রাজধানীর আর্মি স্টেডিয়ামে ক্ষুদে ফুটবলারদের হেভিওয়েট ফাইনাল ম্যাচ। খেলা উপভোগ করতে মাঠে প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজশাহী বিভাগের পাবনার সাথিয়ার জোরগাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ময়মনসিংহের নান্দাইলের আচারগাঁও উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে প্রমিলা ফুটবলারদের নৈপুণ্যে মেতে ওঠেন সরকার প্রধান সহ মন্ত্রী পরিষদের সদস্যরা। ট্রফি ও প্রাইজ মানি পরে চ্যাম্পিয়ন জোরগাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন প্রধানমন্ত্রী। বলেন, দেশেই তৈরি হবে মেসি, রোনালদো, এমবাপ্পের মতো খেলোয়াড়। নির্বাচন ইশতেহার অনুযায়ী শিশুদের বিকাশে সব ধরনের পদক্ষেপ নেবে সরকার। ফুটবল ওয়ার্ল্ড কাপ হচ্ছে, এখানে রোনালদো খেলছে, এখানে মেসি খেলছে, এমবাপ্পে খেলছে, কিন্তু তোমাদের মধ্যে থেকে এরকম খেলোয়াড় তৈরি হতে হবে ইনশাআল্লাহ। এই বছর সেকেন্ডারি থেকে এবং আগামী বছর প্রাইমারি থেকে আমরা
প্রাইম মিনিস্টার্স কাপ ইন্ট্রোডিউস করব। শুধু খেলাধুলা নয়, পড়াশোনা, সংস্কৃতি চর্চা সহ সব ক্ষেত্রে আত্মবিশ্বাসী হয়ে গড়ে ওঠার আহ্বান জানান সরকার প্রধান। বলেন, অ্যাম্বাসেডর হয়ে বাংলাদেশকে এগিয়ে নিতে প্রস্তুত হতে হবে। যে গান করতে চায়, যে মিউজিক ইনস্ট্রুমেন্ট বাজাতে চায়, যে রং করতে চায়, যে ছবি আঁকতে চায়, যে ক্রাফট প্রতিযোগিতা করতে চায়, সবগুলোর ব্যবস্থা ইনশাআল্লাহ আমরা করব। কাজেই তোমাদের কোনো ভয় নাই, তোমাদেরকে কনফিডেন্ট বাচ্চা হিসেবে, কনফিডেন্ট মানুষ হিসেবে তোমাদেরকে বেড়ে উঠতে হবে। শুধু খেলাধুলা না, খেলাধুলার পাশাপাশি পড়ালেখা বলো, কালচার বলো, সবকিছুতে তোমাদেরকে পারদর্শী হতে হবে। পারবে? গত 6 এপ্রিল শুরু হওয়া দেশব্যাপী এই টুর্নামেন্টে অংশ নেয় 22 লাখ শিক্ষার্থী। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। এবার ফিফা বিশ্বকাপের খবর। বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেই স্বরূপে ফিরল 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। ম্যাথিয়াস কুনিয়ার জোড়া গোলে হাইতিকে 3-0 গোলে হারিয়েছে সেলেসাওরা। স্কোর করেছেন ভিনিসিউস জুনিয়রও। বড় জয়ে উচ্ছ্বসিত সেলেসাও সমর্থকরা। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ব্রাজিল হেক্সা জয়ের মিশনে এগিয়ে যাবে বলে আশা তাদের। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। অবশেষে সাম্বা নৃত্যে মাতল বিশ্বকাপ। কুনিয়া, ভিনিসিউসরা ফিরিয়ে আনলো ইতিহাস। প্রতিপক্ষ হিসেবে যে বরাবরই প্রিয় হাইতি, সবশেষ দেখায় 7 গোল দিয়েছিল সেলেসাও। এদিনও বড় ব্যবধান, আর তাতে উচ্ছ্বসিত দলটার ভক্ত সমর্থকরা। শত্রুর শত্রু বন্ধু এই প্রবাদটি যেন মনে করিয়ে দেয় আর্জেন্টিনার এই সমর্থকের কথায়। বাংলাদেশে ব্রাজিল আর্জেন্টিনা সমর্থকদের চিরচেনা বিভক্তি, প্রতিদ্বন্দ্বিতা যুক্তরাষ্ট্রের মাটিতেও। পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়া স্টেডিয়ামে প্রায় 69,000 দর্শক ব্রাজিল হাইতির খেলা দেখেছেন। এছাড়াও নিউ ইয়র্ক ও নিউ জার্সির বিভিন্ন স্টেডিয়াম, পার্ক, খোলা মাঠ ও রাস্তায় বড় পর্দায় খেলা দেখেন অগণিত ফুটবল প্রেমী। হাইতির সাথে জয়ের পর ব্রাজিলিয়ানরা এখন স্বপ্ন দেখছেন গ্রুপ চ্যাম্পিয়ন হবার। আমরা সবাই ফ্যামিলি নিয়ে আসছি এখানে, আমরা এনজয় করতেছি। ব্রাজিল জিতে গেছে 3-0। সবাই একসাথে দেখতেছে, একটা আমেজ আছে। রিয়েল খেলাটা দেখতে পাইনি, এখান থেকেও কম না, খুব ভালো লাগছে। বড় ব্যবধানে হারায় হাইতির সমর্থকরা কিছুটা হতাশ হলেও 52 বছর পর বিশ্বকাপ খেলতে পারায় একই সাথে ছিলেন রোমাঞ্চিত। আজকে তো ব্রাজিলের সাপোর্ট ছিলাম, এন্ড অনেক ভালো লাগছে যে ব্রাজিল জিতছে। আমরা আসলে অনেক দুঃখিত, কারণ নেইমার অলরেডি ইনজুরড, সো হোপফুলি আমরা খুব সুন্দর একটা আরো সামনের ম্যাচগুলো আরো উপভোগ করব। শনিবার বস্টনে সি গ্রুপের অপর ম্যাচে মুখোমুখি হয়েছিল স্কটল্যান্ড মরক্কো। ম্যাচে 1-0 গোলে জয় পায় মরক্কো। ফলে ব্রাজিল আর মরক্কোর পয়েন্ট এখন সমান সমান। আজকে গ্রুপের অপর ম্যাচে মরক্কো জয় পেয়েছে, আর ব্রাজিল পেয়েছে হাইতির বিরুদ্ধে বড় জয়। শুক্রবার পরবর্তী ম্যাচে, অর্থাৎ শেষ ম্যাচে ব্রাজিল মুখোমুখি হবে স্কটল্যান্ডের, আর সেই ম্যাচই নির্ধারণ হবে কে হবে গ্রুপ চ্যাম্পিয়ন, আর সেটি এখন দেখার অপেক্ষা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। বিশ্বকাপে ব্রাজিলের প্রথম জয়ে স্বস্তিতে বাংলাদেশের ব্রাজিল সমর্থকরাও। নেইমারহীন সাম্বার চোখ ধাঁধানো পারফরম্যান্স নতুন করে স্বপ্ন দেখাচ্ছে তাদের। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ রাজধানীর বিভিন্ন স্থানে বড় পর্দায় খেলা শেষে উল্লাসে মাতেন সমর্থকরা। বিশ্বকাপ ফুটবল ঘিরে বাংলাদেশে যে উন্মাদনা, তার প্রাণকেন্দ্র বলা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়। টিএসসি, মহসিন হলের মাঠ ও ভিসি চত্বরে বড় পর্দায় খেলা উপভোগ করেন ফুটবল ভক্তরা। শিক্ষার্থীদের পাশাপাশি রাজধানীর বিভিন্ন জায়গা থেকে জড়ো হয়েছেন অনেকেই। খেলা শুরুর আগে কানায় কানায় পূর্ণ প্রাঙ্গণগুলো। কেউ গাছে, কেউ আবার ছাদে বসেই এনজয় করেছেন। উত্তেজনায় ঠাসা আক্রমণ পাল্টা আক্রমণে ব্রাজিলের প্রথম জয়ে উচ্ছ্বসিত সমর্থকরা। সেই ম্যাচে আলহামদুলিল্লাহ 3 গোল দিছে, তো ভালো লাগছে। ব্রাজিল মানে হচ্ছে ইতিহাস সৃষ্টি করা। নেইমার ছাড়াই ব্রাজিলের যে পারফরমেন্স, তা মেসিহীন আর্জেন্টিনা কল্পনা করতে পারে না বলেও খোঁচা দেন সাম্বা নাচিয়েরা। যারা আমাদেরকে নিয়ে ট্রল করছে আর্জেন্টিনা, আসলে আমাদের
এটাকে ট্রল করার কিছু নাই, আমরা সার্ফ এক্সেল দিয়ে ওয়াশ করার জন্য রেডি আছি। 3টা গোল আর্জেন্টিনাকে উৎসর্গ করলাম। আমাদের এখন 7 আপ বলতে পারবে না, আমরা এখন কাউন্টার অ্যাটাকে 3-20 উপহার দিলাম আর্জেন্টিনাকে। তাদের প্রত্যাশা পরের ম্যাচেই হয়তো সেলেসাও পোস্টার বয় ফিরবেন আর দল এগিয়ে যাবে হেক্সা মিশনের পথে। 2026 বিশ্বকাপে আমাদের হেক্সা পূরণ হবে। 11 গোল হতো, 11 থাকবে। 5 স্টারের লোক, আমরা 4 স্টার 3 স্টারের লোক না ভাইয়া, আমরা তো সবসময় লেভেলে থাকি। গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন না হলে রাউন্ড অফ 32-তে কঠিন প্রতিপক্ষের মোকাবেলা করতে হবে, তাই স্কটল্যান্ডের বিপক্ষে এই ধারাবাহিকতা বজায় থাকবে প্রত্যাশা হলুদিয়াদের। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের একাদশে ফিরতে যাচ্ছেন নেইমার জুনিয়র। হাইতির বিপক্ষে ম্যাচ শেষে এমন খবর জানিয়েছেন সেলেসাও কোচ কার্লো অ্যানচেলোত্তি। এদিকে নেইমার ফিরলেও রাফিনিয়ার ইনজুরি নতুন করে দুশ্চিন্তা বাড়িয়েছে ব্রাজিল শিবিরে। হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়ায় অন্তত 1 সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন এই ফরওয়ার্ড। অবশেষে স্বস্তির সংবাদ ব্রাজিল ফুটবল ভক্তদের। ইনজুরি থেকে পুরোপুরি ফিট হয়ে উঠেছেন নেইমার জুনিয়র, আর তাই স্কটল্যান্ডের বিপক্ষে পরের ম্যাচে অর্থাৎ 24 জুনের ম্যাচে তাকে রেখেই একাদশ সাজাবেন কার্লো অ্যানচেলোত্তি, যে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন এই মাস্টারমাইন্ড। এবারের বিশ্বকাপ শুরু করার পর থেকেই মোটামুটি একটা অনিশ্চয়তা, কবে মাঠে ফিরছেন নেইমার। প্রথম ম্যাচে যে তিনি থাকছেন না সেটা আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল এবং পরবর্তীতে খবর আসে যে দ্বিতীয় ম্যাচেও তাকে পাওয়া যাবে না। অবশেষে হাইতির বিপক্ষে ব্রাজিল দ্বিতীয় ম্যাচে এবারে বিশ্বকাপে প্রথম জয় তুলে নিয়েছে এবং এই ম্যাচের পরই সুখবরটা দিয়েছেন কার্লো অ্যানচেলোত্তি। অবশ্য একই দিন এই ম্যাচে একটা অস্বস্তিতে পড়েছে ব্রাজিল। এই ম্যাচের 39 মিনিটে ইনজুরিতে পড়ায় মাঠ থেকে উঠে গেছেন রাফিনিয়া এবং তিনি যখন মাঠ থেকে উঠে যান তার চোখে মুখে একটা স্পষ্ট অস্বস্তি লক্ষ্য করা গেছে, অর্থাৎ তার চোটটা যে একেবারে সাধারণ নয় এবং সেটা যে মোটামুটি গুরুতর তা কিন্তু অনুমান করা গেছে খুব সহজেই। ব্রাজিলের কিছু গণমাধ্যম এবং আমরা যারা বিশ্বকাপ কভার করতে এসেছি আমরা এখানকার স্থানীয় সোর্স থেকে যতটুকু জানতে পেরেছি এই সব ইনজুরি সাধারণত 7 থেকে 10 দিনের মধ্যে সেরে যায়, তবে ইনজুরি যদি ভয়াবহ হয় তবে এই ব্যবধানটা অর্থাৎ সময়ের ব্যবধানটা আরও বড় হতে পারে। সেক্ষেত্রে পরবর্তী চেক আপের আগে কোনো কিছুই বলা যাচ্ছে না রাফিনিয়াকে নিয়ে। এই ম্যাচে দুর্দান্ত খেলেছিলেন রাফিনিয়া, গোলের চান্স ক্রিয়েট করেছিলেন, যদিও বেশ কয়েকটি সুযোগ তিনি নষ্ট করেছেন। তারপরেও রাফিনিয়ার মতো একজন ফুটবলার, বিগ ম্যাচ ফুটবলার, যে কোনো মুহূর্তে গেমের মোমেন্টাম ঘুরিয়ে দিতে পারেন। তার অনুপস্থিতি নিশ্চিতভাবেই ব্রাজিলের জন্য দুশ্চিন্তার কারণ, কেননা স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচটা ব্রাজিলের জন্য হয়ে উঠতে পারে গ্রুপ নির্ধারণী ম্যাচ। যে ভুল ব্রাজিল স্কোয়াড সিলেকশনের প্রথম ম্যাচে করেছিল, নকআউট ফেজে সে ধরনের কোনো সুযোগ থাকবে না, হারলেই বিশ্বকাপ শেষ হয়ে যাবে। এই বিষয়গুলো মাথায় রেখে নিশ্চয়ই পরবর্তী পদক্ষেপগুলো নেবে সিবিএফ টিম ম্যানেজমেন্ট। যুক্তরাষ্ট্রের ডালাস থেকে SM ইকবাল, সময় সংবাদ। রাতের সময় আরও থাকছে ব্যবসাদার প্রলোভনে কোটি কোটি টাকা আত্মসাৎ, গ্রেফতার এড়াতে ফ্ল্যাটের বাথরুমের ওপর সুড়ঙ্গ তৈরি করে আত্মগোপন। 18 ঘন্টা পর চিত্রনায়িকা ববির স্বামী ধরা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, মাফিয়া গোষ্ঠী বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। 23 জুন দলটির প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি। এদিকে সব প্রক্রিয়া শেষে সাবেক আইজিপি বেনজির আহমেদকে আমিরাত সরকার ফেরত পাঠাবে বলে প্রত্যাশা স্বরাষ্ট্রমন্ত্রীর। জুলাই অভ্যুত্থানের পর তীব্র জনরোষের মুখে প্রায় সম্পূর্ণ নিষ্ক্রিয় হয়ে পড়ে পুলিশ বাহিনী। দেশ জুড়ে থানায় হামলা, ভাঙচুর ও প্রাণহানির ঘটনায় বাহিনীর সদস্যদের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি হয়। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর পুলিশ বাহিনী পুনর্গঠন ও আস্থার সংকট দূর করতে নানা উদ্যোগ নেওয়া হয়। কৃতিত্বপূর্ণ অবদান এবং সাহসিকতার স্বীকৃতি হিসেবে বিশেষ পুরস্কার ও প্রণোদনা দিচ্ছে সরকার। শনিবার সচিবালয়ে পুরস্কার প্রদান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর পুলিশ সদস্যরা এখন পুরোপুরি সক্রিয়। নির্বাচিত সরকার আসার পরে তারা এত বেশি সক্রিয় হয়েছে, দায়িত্ব পালন করছে এবং নিজের জীবনের ঝুঁকি নিয়ে তারা দায়িত্ব পালন করছে, সেটা লক্ষণীয়। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি মাফিয়া দল। প্রতিষ্ঠাবার্ষিকী সামনে রেখে তাদের যে কোনো কার্যক্রম সম্পর্কে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আমরা তো পলিটিক্যালি বলি যে ইট ইজ নো পলিটিক্যাল পার্টি, এটা একটা মাফিয়া পার্টি। তো তারা বাংলাদেশে উশৃঙ্খলা অস্থিরতা সৃষ্টি করতে চাইবে, তো পুলিশ বাহিনী তার দায়িত্ব পালন করবে। সাবেক আইজিপি বেনজির আহমেদকে দুবাইয়ে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তার বিরুদ্ধে থাকা মামলা সহ প্রয়োজনীয় কাগজপত্র পাঠানো হয়েছে। তা আমরা আশা করি ইউএই গভর্নমেন্ট
যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে খুব শিগগির তাকে ফেরত দেওয়ার ব্যবস্থা করবেন। বহু বছর ধরে অপরাধীদের অভয়ারণ্য হয়ে থাকা রাজধানীর মোহাম্মদপুরের অপরাধীদের নির্মূল করা হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। অপরাধীদেরকে নির্মূল করা হবে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। জুলাই সনদ নিয়ে বিএনপি ওয়াদা রাখেনি বলে অভিযোগ করেছেন জামায়াত আমির। সরকার ভুল সংশোধন করে জনগণের কাতারে না এলে আরেকটি বিপ্লবীর হুঁশিয়ারি দিয়েছেন তিনি। খুলনা 11 দলের বিভাগীয় সমাবেশে এমন হুঁশিয়ারি দিয়েছেন জামায়াত আমির। জুলাই সনদ বাস্তবায়ন, সীমান্ত হত্যা বন্ধ সহ বিভিন্ন দাবিতে এবার দক্ষিণ পশ্চিমাঞ্চলে আওয়াজ জোরালো করল 11 দলীয় জোট। শনিবার দুপুরে বিভাগীয় সমাবেশের ডাক দিলেও সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে খুলনা সার্কিট হাউস মাঠে জড়ো হন নেতাকর্মীরা। জোটের নেতাদের অভিযোগ, জুলাই সনদ নিয়ে গণভোটের রায় উপেক্ষা করেই চলেছে সরকার। ঐকমত্য প্রতিষ্ঠা করা হয়েছিল, সেখানে অঙ্গীকার ছিল জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা হবে। পরিষ্কার ভাষায় বলেছিল 168 বা 170 সিট দিয়ে 11 দলীয় ঐক্যজোটের সরকার গঠনের কথা ছিল। অভিযোগ আরও এক ধাপ এগিয়ে সমাবেশে জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা বলেন, জুলাই সনদ নিয়ে ওয়াদা রাখেনি বিএনপি। সরকারের ঘুম না ভাঙলে আরেকটি বিপ্লব আসন্ন বলেও হুঁশিয়ারি দেন জামায়াত আমির। সীমান্তে সুরসুরি দেওয়া হচ্ছে, পশ্চিমের নামে একটা দেশ তাদের নাগরিকদেরকে অবৈধভাবে আমাদের দেশে ঠেলে দিতে চাচ্ছে। বিএনপি জাতির সাথে দেওয়া কথা রাখে নাই। আমরা বিএনপিকে বলছি, দেশ এবং জাতির স্বার্থে আপনারা ভুল করছেন, আপনারা ভুল সংশোধন করে জনগণের কাতারে আসুন। পুশিন সহ সীমান্ত পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন ডাক্তার শফিকুর রহমান। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ করা হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। আমাদের দিকে তাদের কালো হাত বাড়াক, ওইটাও আমরা চাই না। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা। চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্ত দিয়ে আজও 20 জনকে পুশিনের চেষ্টা করেছে বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয়দের প্রতিরোধে তাদের ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ। এছাড়াও কুড়িগ্রাম ও মেহেরপুরের সীমান্ত দিয়েও ব্যর্থ হয় বিএসএফের ঠেলে পাঠানোর চেষ্টা। বাংলাদেশ ভারত সীমান্তে পুশ ইনের চেষ্টা অব্যাহত রেখেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। যে কোনো মূল্যে তা প্রতিহত করতে সতর্ক অবস্থানে বিজিবি। বিএসএফ এর অপচেষ্টা রুখতে বিজিবিকে সহায়তা করছেন সীমান্তের বাসিন্দারাও। চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্ত দিয়ে শনিবার ভোরে 20 জনকে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবির তাৎক্ষণিক বাধায় শূন্যরেখায় ভারতের ভেতরে অবস্থান নেয় তারা। সেখানে বেশ কয়েক ঘন্টা অবস্থানের পর তাদের ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ। বাংলাদেশের বর্ডারকে তারা বিশৃঙ্খল করার চেষ্টা করছে। তাদের অবৈধ কাজে কখনোই প্রশ্রয় দিব না। মাতৃভূমির সাথে কোনো গাদ্দারি কিংবা বেইমানি করে কোনো দেশ আমরা সেটা হইতে দেব না। এদিকে কুড়িগ্রামের রৌমারী সীমান্তের শূন্যরেখায় 7 দিন ধরে আটকে আছে বিএসএফ এর পুশ ইন চেষ্টার শিকার 5 যুবক। এর মধ্যে ভারতের গয়টাপাড়ায় 2 জন এবং ভন্দুরচর সীমান্তে 3 জন অবস্থান করছেন। এছাড়া শুক্রবার সকালে মেহেরপুরের বুড়িপোতা খালপাড়া সীমান্তে বিএসএফ এর ঠেলে দেয়া 4 জনের হদিস মিলছে না। তারা বাংলাদেশে নাকি ভারত অভিমুখে ফিরে গেছে, এ বিষয়ে বিজিবি ও বিএসএফ এর পক্ষ থেকে কোনো বিবৃতি পাওয়া যায়নি। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। রাতের সময় আরও থাকছে। লেবাননে হামলার জেরে ফের হরমুজ প্রণালী বন্ধ। তেহরান ওয়াশিংটন শান্তি চুক্তি বানচালের চেষ্টা করতে পারে ইসরায়েল। আলোচনায় বসতে জেনেভার পথে উইটকাফ ও আরাকচি। হাম উপসর্গে প্রাণ গেল আরও 7 শিশু। নতুন করে হাসপাতালে ভর্তি করা হয়েছে 887 জনকে। এদিকে বিশেষ ক্যাম্পেইনে টিকাদানের 1 মাস পার হলেও নিয়ন্ত্রণে আসেনি হাম। ভর্তি রোগীর বেশিরভাগেরই টিকা নেয়নি। বাদ পড়াদের টিকা নিশ্চিতে র্যাপিড রেসপন্স টিম গঠনের পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞের। থেমেও যেন থামছে না হামের প্রকোপ। মৃত্যুর সংখ্যা কমলেও আক্রান্ত এখনও গড়ে 1000। 3 মাসেই এ সংখ্যা ছাড়িয়েছে লাখ, আর মৃত্যু 650-র বেশি। এবার হামের সঙ্গে সবচেয়ে বেশি ভুগিয়েছে শিশুদের নিউমোনিয়া। মৃত্যুর পরিসংখ্যানেও সর্বোচ্চ। নবজাতক থেকে বয়স্ক সব বয়সী মানুষই সংক্রমিত হয়েছে। হাসপাতালে ভর্তি রোগীদেরও বেশিরভাগ ভুগছে দীর্ঘমেয়াদী নিউমোনিয়ায়। বাইরে ছিল 4 দিন, 4 দিন পরে আইসিইউতে নিলাম, 8 দিন ছিল, পরে আবার 8 দিন পরে জায়গায় বের করে দিল, ওই জায়গায় আজকে 4 দিন। টিকা দেওয়ার আগে হাম হয়েছিল, এখন টিকা দেওয়ার পরে হাম নাই, এখন শুধু নিউমোনিয়া, শ্বাসকষ্ট। হামের এমন বিরূপ আচরণে বারবারই প্রশ্ন উঠেছিল হামের ধরন নিয়ে। বিশেষজ্ঞরাও
তাগিদ দিয়েছেন ভাইরাসটির জিনোম সিকোয়েন্সিং এর জন্য। এর মধ্যে ধরন সম্পর্কে নিশ্চিত হতে জিন বিশ্লেষণ করেছে সরকারের জনস্বাস্থ্য প্রতিষ্ঠানের জাতীয় পোলিও হাম রুবেলা ল্যাবরেটরি। পরীক্ষার ফলাফলে পাওয়া যায় হামের B3 ধরন, যদিও বিশ্লেষক বলছেন এটি নতুন কোনো ধরন নয়। এর আগেও দেশে পাওয়া গেছে B3 ও D8 ধরন। বাংলাদেশে আসলে B3 এবং D8 এই দুইটা স্ট্রেনই চলমান, কিন্তু এই বছরটাতে আমরা আসলে B3-তে পেয়েছি। তবে আরও বিস্তর গবেষণা এবং ধরন নিশ্চিত হতে নমুনা পাঠানো হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ল্যাবরেটরিতে। বিশেষজ্ঞ জানান আগামী কিছুদিনের মধ্যেই পাওয়া যাবে সে রিপোর্ট। এই স্যাম্পলগুলোর কিছু অংশ রিজিওনাল যে ল্যাবরেটরি থাকে, যেমন ব্যাংককে রেফারেন্স ল্যাবরেটরি, ওখানে পাঠাতে হয় ভ্যালিডেশনের জন্য। তো সেটা আমরা পাঠিয়েছি, আশা করছি ওরা তো 2 থেকে 3 সপ্তাহ সময় নেয়। হামের ধরন যাই হোক, চিকিৎসকরা বলছেন প্রতিরোধের একমাত্র মাধ্যম টিকা, তাই অভিভাবকদের সচেতন হওয়ার পরামর্শ তাদের। মনির হোসেন, সময় সংবাদ। ফ্ল্যাটের বাথরুমের ওপর সুড়ঙ্গ তৈরি করে লুকিয়ে থেকেও শেষ রক্ষা হয়নি চিত্রনায়িকা ববির স্বামী মির্জা আবুল বাশারের। 18 ঘন্টার শ্বাসরুদ্ধকর অভিযান শেষে তাকে গ্রেফতার করেছে পুলিশ। চেক জালিয়াতি সহ একাধিক প্রতারণার মামলার আসামি তিনি। ভুক্তভোগীরা ব্যাগ ভর্তি টাকা নিয়ে এভাবেই হাজির হতেন কথিত বিটিএল গ্রুপের মালিক মির্জা আবুল বাশারের বাসায়। তিনি চিত্রনায়িকা ববির স্বামী। প্রতারণা মামলায় শুক্রবার রাতে বাশারকে গ্রেফতারে অভিযানে নামে পুলিশ। রাত গড়িয়ে সকাল হলেও তার হদিস মিলছিল না। রাজধানীর গুলশানে বাশারের পুরো ফ্ল্যাট তন্ন তন্ন করে খোঁজার পরেও নায়িকা ববির স্বামীকে পাওয়া যাচ্ছিল না। পুলিশের সন্দেহ হয় বাথরুমের উপর। তল্লাশি করতেই বেরিয়ে আসে চোখ কপালে ওঠার মতো দৃশ্য। বাথরুমের দেয়ালের পেছনে বিশেষ কায়দায় তৈরি করা হয়েছে গোপন সুড়ঙ্গ, আর সেখানেই লুকিয়েছিলেন বাশার। জমির ব্যবসা, চাল কিংবা তেলের ডিলারশিপ দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে কোটি কোটি টাকা নিয়ে লাপাত্তা হয়ে যেতেন বাশার। তার নামে অনেকগুলো প্রতারণার মামলা রয়েছে। আমাদের গুলশান থানাতেও একটি মামলা হয়েছিল, যেটা কোটি টাকার প্রতারণা। আমরা তাকে 18 ঘন্টার রুদ্ধশ্বাস অভিযানের মাধ্যমে তাকে তার বাসা থেকেই গ্রেফতার করেছি। ফলস সিলিং এর ছাদের উপরে ওখানে লুকিয়েছিলেন। পুলিশ বলছে প্রতারণার সঙ্গে চিত্রনায়িকা ববির কোনো সম্পর্ক থাকলে তাকেও আইনের আওতায় আনা হবে। ববি যিনি আছেন বাসার তার স্ত্রী হিসেবে পরিচয় দেয়। প্রতারণার যে মামলা আছে এই মামলার সাথে আমরা যদি দেখি আর্থিকভাবে সংশ্লিষ্ট, তাহলে আমরা অবশ্যই তাকে আইনের আওতায় আনবো। পুলিশ ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম ব্যবহার করে প্রতারণার অভিযোগ রয়েছে বাশারের বিরুদ্ধে। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। যুক্তরাষ্ট্র ইরান শান্তি চুক্তি বানচালের চেষ্টা করতে পারেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। মার্কিন গোয়েন্দা সূত্রে বরাতে প্রতিবেদন প্রকাশ করেছে ওয়াশিংটন পোস্ট। এমন পরিস্থিতিতে পরবর্তী ধাপের আলোচনা শুরু করতে সুইজারল্যান্ড যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এদিকে লেবাননে ইসরায়েলি হামলার জেরে হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দিয়েছে ইরান। লেবাননে হিজবুল্লাহ ইসরায়েল যুদ্ধবিরতি ঘোষণার পরও থামেনি দখলদার বাহিনীর আগ্রাসন। দেশটির আলী আল তাহের এলাকায় আক্রমণ চালিয়েছে ইসরায়েলি সেনারা। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলি হামলায় অনেকে হতাহত হয়েছেন। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক চাপের মুখে আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে আলোচনায় বসতে যাচ্ছে ইসরায়েল ও লেবাননের প্রতিনিধিরা। লেবাননে ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়ায় স্থগিত হয়ে গেছে জেনেভার ইরান যুক্তরাষ্ট্র বৈঠক। তবে দুপক্ষকে আলোচনার টেবিলে ফেরাতে কূটনৈতিক পর্যায়ে চলছে তোড়জোড়। আন্তর্জাতিক গণমাধ্যমের খবর, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আলোচনায় যোগ দিতে সুইজারল্যান্ড যাচ্ছেন। এদিকে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর আশঙ্কা ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু এমন কিছু পদক্ষেপ নিতে পারেন যা প্রেসিডেন্ট ট্রাম্পের ইরানের সঙ্গে করা শান্তি চুক্তির প্রচেষ্টাকে দুর্বল করে দিতে পারে। প্রতিবেদনে বলা হয়েছে নেতানিয়াহু মনে করেন লেবানন থেকে সেনা সরিয়ে নিলে বা হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান কমিয়ে দিলে তার রাজনৈতিক অবস্থান দুর্বল হতে পারে, তাই তিনি কঠোর অবস্থান বজায় রাখতে চান। সংবাদ মাধ্যম এক্সিওসকে দেয়া সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন নেতানিয়াহুর সঙ্গে তার সম্পর্ক ভালো, তবে তাকে কিছুটা সংযত রাখাও জরুরি। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। মালয়েশিয়া দিয়ে প্রধানমন্ত্রী বিদেশ সফর শুরু কাল। 2টি সমঝোতা ছাড়াও শ্রম বাজারে নজর। কুয়ালালামপুর থেকে যাবেন চীনে। 2টি চুক্তি সহ গুরুত্ব পাবে তিস্তা ইস্যু। দেশেও তৈরি হবে মেসি, রোনালদো, এমবাপ্পের মতো খেলোয়াড়, আশা প্রধানমন্ত্রীর।
শিশুর বিকাশে কাজ করছে সরকার, পড়ালেখার সঙ্গে খেলাধুলা ও সংস্কৃতি চর্চার তাগিদ। সাম্বার তালে জয় ফেরার উচ্ছ্বাস ব্রাজিলের। কুনিয়া ভিনিসিউস নৈপুণ্য হাইতিকে হারালো 3-0 গোলে। রাতে আলাদা ম্যাচে লড়বে নেদারল্যান্ডস ও জার্মানি। এই ছিল রাতের সময়। এরপর দেখবেন সম্পাদকীয়। আপনারা জানেন বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন তাই সময়ের পর্দায়। সঙ্গেই থাকুন সময়।